দিগন্তবেলার প্রেমান্দোলন লেখিকা আফরোজা আশা পর্ব ৪৭। পাটোয়ারি বাড়িতে বৃষ্টি আর বেলার বিদায় একসাথে হয়েছে, বেশি দেরি হতে দেয়নি। রাতের প্রহর শুরু হওয়ার আগেই রহমান পাটোয়ারি দুই মেয়েকে দুই জামাইয়ের হাতে তুলে দিয়েছে। তারপর গুটি কতক মিনিটের ব্যবধানে তার ভরা বাড়ি ফাঁকা, শূন্যে রূপ নিল। একদিকে বৃষ্টিকে নিয়ে দেওয়ানরা নিজ গন্তব্যে চলে গেল, অপরদিকে বানি আর বেলাকে নিয়ে তালুকদাররা রওনা হলো তাদের নীড়ে। রহমান শুধু নিষ্পলক চোখে চেয়ে চেয়ে দেখলো ওদের যাওয়া। যতদূর পর্যন্ত দেখা গেল দেখতেই থাকলো। দু চোখ ভরে দেখলো তিন কন্যার সাথে তৈরি হওয়া তার সামাজিক দূরত্বটুকু, ভালোবাসা আদর আহ্লাদের কোনো পরিবর্তন না ঘটলেও মেয়েদের প্রতি তার দৈনিক শাসনের রুটিনে বিস্তর পরিবর্তন ঠিকই ঘটল। বিদায়ের আগ মুহূর্ত পর্যন্ত যতটা জোশ ছিল তার মনে, বিদায়ের ঠিক পরপর সব উবে গিয়েছে। গেটের সামনে ধ্যান মেরে অনেকটা সময় পার করল রহমান, অতঃপর নীরবে পা বাড়ালো ভেতরের দিকে। শরীর মন কোনোটাতেই আর বিন্দু পরিমাণ জোর নেই। এতক্ষণ দাপটের সহিত এক হাতে সব কাজ সামলানো রহমান পাটোয়ারি হুট করেই কেমন যেন নেতিয়ে পড়ল। কারোর সাথে কথা বলার শক্তিটুকু অবশিষ্ট নেই তার মধ্যে। অবশ পা জোড়া টেনে কোনো মতে রুমে চলে গেল। দরজা এঁটে বিছানায় শরীর ছেড়ে দিয়ে থম মেরে শুয়ে রইল। বর্তমানে তার বুক ফাঁকা, বাড়ি ফাঁকা। কানের পাশে ভেসে বেড়ানো মেয়েদের আব্বু ডাক নীরবতার রূপ পাল্টেছে। ভাইয়ের মনের অবস্থা বুঝেছে রাসেল। বাড়িতে যে কজন আত্মীয় স্বজন আছে তাদের দেখভালের দায়িত্ব নিজ কাঁধে নিল। অন্যদিকে মেয়েদের রুমের মেঝেতে বসে শব্দ করে কাঁদছে আমেনা। রিনা আর দু একজন মহিলা সদস্য তাকে সামলাচ্ছে। একই রুমের বিছানায় আধশোয়া রূপজান বেগম মেজনাতনির জন্য বিলাপ বকছে। শয্যাগত বয়স্ক নারীর দুর্বলতা যেন ওই বৃষ্টি। বেশি ভালোবাসে ওকে, হয়তো নিজ হাতে গড়েছে বলে টান অনেক বেশি। সেটা একগুঁয়েভাবে প্রখর রূপ নিয়েছে তার বয়স্ক মস্তিষ্ক। অন্ধকার রজনী মাথার উপরে চাঁদ আর ম্লান আলো চারপাশে ছড়িয়ে রেখেছে। নিভু আলোয় জ্বলতে থাকা তারার দল পুরো আকাশের বুকে আধিপত্য খাটাচ্ছে। নিস্তব্ধতার চাদরে মোড়া পৃথিবীতে ঝিঝি পোকার অবিরাম ডাক নিঃশব্দতাকেও বিদীর্ণ করে ভেসে বেড়াচ্ছে। জলজলে আলোকিত রুমের বিছানা দখল করে ঝিমাচ্ছে এক লালবধূ। ক্লান্ত শরীর, ঘুম যেন চোখ ছাপিয়ে এসেছে। ঝিমোতে ঝিমোতে টের পেল বেলা বিছানার এককভাবে বসে থাকার দরুন কোমর লেগে এসেছে। তালুকদার বাড়িতে আসার পর কিছুক্ষণ ড্রয়িং রুমে বসিয়ে রাখা হয়েছিল ওকে। তারপর দিশা আর মাইশা মিলে দিগন্তের ঘরে নিয়ে এসেছে। বিছানার মাঝ বরাবর বসিয়ে ওর লেপ্টে যাওয়া চোখ মুখ শাড়ি সব ঠিকঠাক গুছিয়ে দিয়ে সেই যে চলে গেল, আর কারো আসার নাম নিশানা নেই। প্রায় ১ ঘন্টা হয়ে এসেছে এ ঘরে বেলা একা বসে আছে। চোখ আর মানছে না বেলার। বিয়ে থেকে শুরু করে বিদায় শেষ পর্যন্ত প্রচুর কেঁদেছে। ফলস্বরূপ চোখ জ্বলছে ভীষণ, মাথা ব্যথা করছে। আসার সময় রোকেয়া তালুকদার গাড়িতে অনেক কিছু বলেছে ওকে। সব ঠিকঠাক না বুঝলেও এটুকু বুঝেছে আজ দিগন্তের সব কথা মানতে বলেছে। সাথে আরও কিছু নিয়ম কানুন সম্পর্কে জানিয়েছে। আগাগোড়া কিছু না বুঝলেও কথাগুলো মাথায় গেঁথে রেখেছে ও। আগেভাগে ঘুমানো যাবে না, সবকিছু স্মরণে রেখে জেগে থাকার আপ্রাণ চেষ্টা চালালো বেলা। কিন্তু হুট করে কখন যেন শুয়ে পড়ল, তলিয়ে গেল গভীর ঘুমে। অপরদিকে ড্রয়িং রুমে প্রত্যাশাকে কোলে নিয়ে কঠোর চোখে জুনায়েদের দিকে তাকিয়ে আছে দিগন্ত। চোখে মুখে রাগের রেশ স্পষ্ট। সবাই চুপচাপ দেখছে ওদের দুজনের যুদ্ধ। মিতালি দিগন্তের কাছে যেতে চাইলে সোফায় বসে থাকা রোকেয়া তালুকদার ইশারায় মানা করল ওকে। বাড়ানো পা আটকে ফেলল মিতালি। কিছুক্ষণ আগের হাসি ঠাট্টায় মেতে থাকা পরিবেশ হুট করে শান্ত রূপ নিয়েছে। জুনায়েদও শক্ত চোখে চেয়ে আছে দিগন্তের দিকে। নিজেকে স্বাভাবিক রাখার ব্যর্থ প্রচেষ্টা চালালো দিগন্ত। জোরে শ্বাস টেনে এক পলক প্রত্যাশার দিকে দেখল। পুনরায় জুনায়েদের মুখোমুখি হয়ে গম্ভীর মুখে বলল, আপনি আর আপনার স্ত্রী বিষাক্ত, নিকৃষ্টতম ব্যক্তি তা জানার পরেও আমি আপনাদের ফসলকে এ বাড়িতে এনেছি। কেন জানেন? এ বাড়িতে ওর অধিকার বঞ্চিত করার কারণে ভবিষ্যতে কোনো এক সময় অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হতো আমাকে। তাই নিজ থেকে ওকে এ বাড়িতে আসার সুযোগ করে দিয়েছি। তার মানে এই নয় ওই মহিলাকেও আমি এ বাড়িতে ঢুকতে দিব। আমার মায়ের হাতে গড়া এই বাড়ির পবিত্রতায় কোনো নর্দমার ঠাঁই হবে না। কথাটা ভালোভাবে মাথায় গেড়ে নেন। কথাগুলো বলে প্রত্যাশাকে কোল থেকে নামিয়ে জুনায়েদের সামনে ছেড়ে দিল দিগন্ত। তারপর হনহনিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। পেছন থেকে জুনায়েদ জোরালো আওয়াজে হুঙ্কার ছুড়ল, তুমি কি নিজেকে এ বাড়ির কর্তার আসনে বসিয়েছ? তোমার কথায় চলতে হবে সবাইকে। বিয়ে করে ফেলেছ, প্রয়োজন পড়লে বউ বাচ্চা নিয়ে তুমি আলাদা সংসার করবে।
আমি মনাকে এ বাড়িতে আনবো, দেখি কে আটকাতে পারে আমাকে। চলন্ত পদযুগল থেমে গেল দিগন্তের, ঘাড় বাঁকিয়ে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো জুনায়েদের দিকে। পরপরই সফায় আয়েশি ভঙ্গিতে আসন গেড়ে বসা দিলদার তালুকদারের দিকে চেয়ে রাশভারী স্বরে বলে উঠল, দাদাজান, তোমার বংশে কুলঙ্গার এই একটাই নাকি আরও ছিল? দিলদার ক্ষুব্ধ নয়নে জুনায়েদকে দেখল, ঘৃণিত চোখ মুখে বলল, ছেলের সাথে লড়াই করছে দ্বিতীয় স্ত্রীর জন্য, ছি! মিনিমাম লজ্জা তো নেই, আত্মসম্মানটাও গুলে খেয়েছে। ছোট বাচ্চা কাচ্চা সবার সামনে আবার বড় গলায় কথা বলছে। আমি একটা অজাতের জন্ম দিয়েছি। বাবার থেকে তাচ্ছিল্যতা পেয়ে দমে গেল জুনায়েদ। প্রত্যাশাকে নিয়ে আর দাঁড়ালো না সেখানে। অপমানে মুখ থমথমে রূপ নিয়েছে, চটজলদি বেরিয়ে পড়ল। বড় ভাইয়ের কাছে লজ্জিত জয়নাল বউ বাচ্চার চোখে চোখ রাখতে পারল না, ভারী শ্বাস ফেলল। জুনায়েদের গাড়ির চাবি ওর কাছে, সেটা দিতে সেও বাইরের দিকে গেল। রুমে পা রাখতেই থমকালো দিগন্ত। বিছানায় ঘুমিয়ে আছে ওর বধূ। পরনে লাল শাড়িটা এলোমেলো হয়ে আছে, ভারী শাড়ি গহনা নিয়ে সেভাবেই ঘুমিয়েছে। সেসব গায়ে ভিজছে হয়তো। ঘুমের মাঝেই বারবার এপাশ ওপাশ করছে বেলা। চোখের রঙিন প্রসাধনী ঘুমের রেশে হাত দিয়ে নষ্ট করে ফেলেছে। গাল মুখ লেগেছে সেগুলো। অগোছালো বেলাকে দেখে কিঞ্চিত হাসল দিগন্ত। দরজা চাপিয়ে দিয়ে বেলার পাশে এসে বসল। দিগন্তের ডাক কর্ণকুহরে পৌঁছাতেই ঘুম ছুটে গেল বেলার। ধরফরিয়ে উঠে বসল। হুট করে লাফিয়ে ওঠার ফলস্বরূপ নিজেকে ধাতস্থ করে সময় লাগলো ওর। পাশ থেকে ভেসে এলো দিগন্তের কণ্ঠস্বর, কিছু একটা বলছে বেলাকে। কিন্তু সে কথা আদতে বেলার কানে গেল কি? গেল না বোধ হয়। থম মেরে বসে থেকে স্থির চিত্তে দিগন্তের দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। পলক পড়ল এক দুবার, তারপর হুট করেই ডাগর ডাগর নেত্রপল্লব ছাপিয়ে এলো। পানিতে টইটম্বুর হলো চোখজোড়া। বেলার আচানক পরিবর্তনে চমকালো দিগন্ত। পা বাড়িয়ে দুরন্ত বেগে বেলার মুখোমুখি বসল। উদ্বেগ মিশ্রিত গলায় শুধালো, ভয় পেয়েছিলি? কাঁদছিস কেন? দিগন্তের প্রশ্ন শুনে বেলার ভেজে আখি জোড়া থেকে টুপটুপ করে দুফোঁটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। ধরা গলায় বলতে শুরু করলো, দাদি বলেছিল স্বামী ঘরে এলে কি কি করতে। আমি জেগেছিলাম তো অনেকক্ষণ, অপেক্ষা করছিলাম। আপনি আসতে এত দেরি করলেন কেন দিগন্ত ভাই? বাকহারা হলো দিগন্ত। অবাক স্বরে বলল, কি বলেছে দাদি? কান্না মিশ্রিত আটকা গলায় উত্তর করল বেলা, স্যার সালাম করতে বলেছিল। কি কিন্তু আপনি তো অনেকক্ষণ আগে এসেছেন। চোখ সরু করে ফেলল দিগন্ত। বেলার দিকে স্থির দৃষ্টি মেলে চেয়ে রইল কিছু পল। ঘুম থেকে ওঠার ফলে চোখগুলো হালকা ফুলে আছে বেলার। চাপা কান্নার ধমকে নাকের ডগা ফুলে উঠেছে। বৌরূপী সাজে শাড়ি পরিহিত বেলাকে ছোট লাগছে না দেখতে। প্রাপ্তবয়স্ক একজন নারীর ছাপ ফুটে উঠেছে বেলার উপর। গভীর দৃষ্টি পড়াতে ভেতরে শুকিয়ে এলো দিগন্তের। শুকনো ঢোক চেপে নিজেকে সংযত করার চেষ্টা করল। শ্বাস টেনে স্বাভাবিকভাবে বলল, কাঁদবি না বেলা, কাঁদলেই ভুল মাফ হয়ে যায়। দুপাশে না ভঙ্গিতে মাথা নাড়ল বেলা। দিগন্ত বাঁকা গলায় বলল, এদিকে আয়। বেলা কয়েক পলক ঝাপড়ে চুপচাপ দিগন্তের কাছাকাছি এগিয়ে গেল। প্রশ্ন করল না কোনো। দিগন্ত কথা বাড়ালো না। হাত বাড়িয়ে বেলার গলার হাতের সব কিছু একে একে খুলে দিতে শুরু করলো। কানের দুল খোলার সময় বাঁধল বিপত্তি। ব্যথায় লাল হয়ে গিয়েছে বেলার কান। হালকা একটু রক্তের দেখা মিলছে, তা দেখে রেগে গেল দিগন্ত। ধমকের সুরে বলল, তোকে হালকা দুল পাঠানো হয়েছে না? এটা কেন পড়েছিস? ব্যথা হয়েছে তবু খুলিসনি? সরল জবাব বেলার, হালকা দুলগুলো অন্যান্য দিন পরব, বিয়ের দিন ওসব পরে নাকি? বেলার কথা শুনে বাকরুদ্ধ দিগন্ত কিছুটা সময় নিয়ে আস্তে ধীরে দুলগুলো খুলল। মাঝে বেশ কয়েকবার ব্যথায় আর্তনাদ করেছে বেলা। সেগুলো গিয়ে বিঁধেছে দিগন্তের বুকে। খোলা শেষ হতেই দুলগুলো মেঝেতে আছাড় মারল। বেলার দিকে রাগে চোখে তাকিয়ে বলল, ওগুলো যদি আর কোনোদিন কানে দেখেছি তোর খবর আছে। ওখান থেকে তুলে সাজিয়ে রাখবি, কিন্তু আমার অবাধ্য হয়ে কানে পড়বি না। মাথা নাড়িয়ে দিগন্তের কথায় সায় দিল বেলা। তারপর ঠোঁট উল্টে দুলগুলো দেখলো। ভালো লেগেছিল ওর, কিন্তু কানে সইল না। বিছানা ছেড়ে নিচে দাঁড়ালো দিগন্ত। পাঞ্জাবের হাতা গোটাতে গোটাতে বেলার উদ্দেশ্যে বলল, চল। কয়েক পলক ঝাপটে চঞ্চল গলায় বেলা জিজ্ঞেস করলো, কোথায়? ঘাড় ঘুরিয়ে বেলার দিকে তাকালো দিগন্ত। শান্ত গলায় বলল, অজু করে আয়। এ সময় অজু করার কারণ বুঝল না বেলা। অবুঝভাবে প্রশ্ন ছুড়ল, কেন? রাগল না দিগন্ত। পূর্বের ন্যায় শান্ত স্বরে আবারও জবাব দিল, নফল নামাজ পড়বি আমার সাথে। দিগন্তের কথা শুনে কৌতূহল বাড়ল বেলার। বিছানা ছেড়ে শাড়ি টেনে টুনে দিগন্তের সামনে এসে দাঁড়ালো। কণ্ঠে অবাকতার রেশ এনে প্রশ্ন করল, তাহলে কি হয়? দাদি তো একথা বলেনি।
দিগন্ত নীরব রইল, উত্তর দিল না। হেঁটে বেলার পিছনে গেল। শাড়ির সাথে পিন দিয়ে লাগানো ওড়নাটা মেঝেতে ঝুলছে। আলতো হাতে পিনটা খুলে দিল। ওড়না গুছিয়ে বিছানায় রেখে হাত দিয়ে ইশারা করলো ওয়াশরুমে যেতে। বেলা ঠোঁট কামড়ে কিছু ভাবলো, তারপর দিগন্তের কথা মতো নিঃশব্দে উজু করতে গেল। পানির ফোঁটায় ভিজে গেল ওর কপাল, হাত, ঠোঁট। দীপ্ত হয়ে উঠল ওর স্নিগ্ধ মুখ। অতপর অজু শেষ করে শাড়ির অনেকাংশ ভিজিয়ে ঘরে ফিরল। দিগন্ত এক পলক দেখল ওকে, তারপর নিজেও অজু করে ফিরে এলো। ঘরের একপাশে সাদা জায়নামাজ বিছিয়ে প্রথমে দাঁড়ালো দিগন্ত, পাশে একটু আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়ালো বেলা। দিগন্ত গম্ভীর স্বরে আওড়ালো, আমার সাথে আমার মতো করে পড়বি? আমি নামাজ পড়তে জানি। কথা বাড়াবি না বেলা? আচ্ছা। বেলার বাধ্যকতায় কিঞ্চিত হাসল দিগন্ত। অতপর জোর গলায় তাকবীর বলল। চোখ নামিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করলো। ওর সুরেলা কণ্ঠে উচ্চারিত প্রতিটি শব্দ ছড়িয়ে পড়ল রুম জুড়ে। দিগন্তের গলার আওয়াজ কানে ঠেকতেই মুগ্ধ হলো বেলা। চোখ বুজে শুনল পুরুষালী কণ্ঠে উচ্চারিত শব্দগুচ্ছ। কাপা কণ্ঠে অনুসরণ করলো দিগন্তকে। রুকু, সিজদা সব ধাপেই দিগন্ত ধীর ও সাবধান আস্তে ধীরে নামাজ পড়ছে, কারণ ওর পাশে দাঁড়ানো বেলা ওর অঙ্গভঙ্গি অনুসরণ করছে। অন্যদিকে শাড়ির কারণে উঠবস করতে বেশ বেগ পেতে হচ্ছে বেলাকে। পায়ে আটকে যাচ্ছে, মাথা থেকে আঁচড় নেমে আসতে চাইছে। সেভাবেই নামাজ শেষ করলো। জায়নামাজ দুটো উঠিয়ে কাভার থেকে একটা কাগজ বের করলো দিগন্ত। বেলার কাছে এসে সেটা ওর হাতে ধরিয়ে দিল। কাগজের লেখা পড়ে চোখ বড় বড় হলো বেলার। বিস্ময়ে চেঁচিয়ে উঠল, দিগন্ত ভাই, এত টাকার চেক আমাকে দিলেন কেন? নববধূর মুখে ভাই ডাকটা তিতার ন্যায় ঠেকলো দিগন্তের কাছে। রাশভারী গলায় জবাব দিল, তোর মোহরানার টাকা আমার হাতে এটুকুই ছিল। বেলার সরল প্রশ্ন, আমি এত টাকা কি করব? এটা তোর, যা ইচ্ছে কর, নিজের প্রয়োজনে খরচ করবি। আমি কোনোদিনও এর সম্পর্কে জানতে চাইব না। বেলার একবার চেকটা দেখছে তো আরেকবার দিগন্তের মুখের দিকে তাকাচ্ছে। শেষমেশ বলল, কোথায় রাখবো এখন? আপনার কাছেই রেখে দেন। দিগন্তের পাল্টা জবাব, এত বড় ঘর, যেখানে ইচ্ছা রাখ, রেখে তাড়াতাড়ি আয়, আমার ঘুম লেগেছে। বেলা চোখ ঘুরিয়ে খুঁজলো কোথায় রাখবে। আপাতত বেড সাইড টেবিলের ডয়ারে রেখে দিগন্তের পাশে এসে দাঁড়ালো। দিগন্ত ওকে দেখে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। তারপর তড়িৎ বেগে পাশে দাঁড়ানো বেলার হাতে টান লাগালো। দিগন্তের আচানক আক্রমণে নিজেকে সামলাতে পারল না বেলা। দিগন্তের গা ঘেঁষে ওর পাশের ছোট একটু জায়গায় পড়ে গেল। সময় ব্যয় করল না দিগন্ত, নিজের সাথে বেলাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। এতদিনের একাকিত্ব ঘুচল ওর। ফাঁকা পড়ে থাকা বক্ষে বেলার মাথা চেপে ধরে প্রশান্তি চোখ বুজল। অপরদিকে দম আটকে এলো বেলার। পুরুষালী শরীরের অপরিচিত গভীর স্পর্শে শরীরে শিহরণ জন্মালো। কেঁপে কেঁপে উঠল কয়েকবার। একে তো ছোট জায়গা, দিগন্ত একটু সরেও যাচ্ছে না, তারপর আবার লোকটা শক্তভাবে জাপটে ধরেছে ওকে। মুখ দিয়ে কথাও বের হলো না বেলার। গলার কাছে এসে দানা বাঁধল সব। মিনিট পাঁচেক গড়ালো, দিগন্তের নড়চড়ের নাম নেই। এদিকে বেলার অবস্থা বেগতিক, দম টানাও কষ্টকর হয়ে পড়েছে। আস্তে ধীরে শরীর ছেড়ে দিতে শুরু করলো। দিগন্ত টের পেল, ঝট করে বেলাকে ছেড়ে দিল। তারপর আবার মিনিটের ব্যবধানে ওকে ঘুরিয়ে নিজের শক্তপোক্ত দেহের নিচে ফেলল। খসখসে হাত দুটো চেপে ধরল ওর দুই বাহু। একের পর এক অনাকাঙ্ক্ষিত স্পর্শে বুক হাঁপড়ে উঠল বেলার। দিগন্তের মুখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, এরকম করছেন কেন? আমার কেমন যেন লাগছে। ঠোঁট বাঁকিয়ে হাসল দিগন্ত। বেলার মুখের দিকে হালকা ঝুঁকে প্রশ্ন করল, কেমন লাগছে? উত্তর খুঁজে পেল না বেলা। কেমন যেন মিশ্রিত একটা অনুভূতির মাঝে আটকা পড়েছে ও। ভালো লাগছে, আবার কান্না আসছে। শ্বাস টানতে কষ্ট পাচ্ছে, আবার দিগন্তকে ভয় লাগছে না। শুষ্ক অধৈর্যরা ভিজিয়ে বেলা বলল, জানি না, একটু দূরে সরে যান, আমি শ্বাস নিতে পারছি না। বেলার কথা শুনে তেরামি এক ধাপ বাড়ালো দিগন্তের। দূরে সরার বদলে আরো কাছাকাছি এলো। ওর গরম নিঃশ্বাস আছড়ে পড়ল বেলার চোখ মুখে। ব্যাস, এবার নাজেহাল হলো বেলা, চোখ খিচিয়ে বন্ধ করে নিল। বেলার অবস্থা দেখে শান্তি পেল দিগন্ত। প্রগাঢ় নজরে বেলার চোখ মুখ অবলোকন করল। ঠান্ডা ওষ্ঠজোড়া ওর কানের কাছে এনে ফিসফিসিয়ে বলল, তুই আর তোর বাপ খুব জ্বালিয়েছিস, এখন আমার একটু জ্বালা সহ্য করতে পারবি না? তুই মেয়ে বিরাট অসভ্য, ছোট হলে কি হবে, দিগন্ত তালুকদারকে নাচিয়ে ছেড়েছিস। এখন একটু সয়ে নে, তোকে না জ্বালালে আমার বুকের আগুন নিভবে না। কথাটুকু বলে বেলাকে আর কিছু বলার সুযোগ দিল না। দিগন্ত কান থেকে ওর গলার দিকে নেমে এসে গলদেশে মুখ ডুবালো। আঁতকে উঠল বেলা।
কি করছেন? বেলার প্রশ্ন শুনল দিগন্ত মাথা না উঠে ধমকের সুরে বলল, চুপ কর বেয়াদব। পরপরই আবার নিজের কাজে মগ্ন হলো। এদিকে দিগন্তের টুকরো টুকরো ছোঁয়ায় শরীরে অবশ হয়ে এলো বেলার। আবেশে চোখ বুজে নিয়েছে, হৃদস্পন্দনের গতি অস্বাভাবিক, নিঃশ্বাস ভারী হয়েছে।